নানঝাও সাম্রাজ্যের এক বিখ্যাত নারী যোদ্ধা যাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তার ভালোবাসার পাগল ছিল অপর একজন, যে কিনা তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনবে। পুনর্জন্ম পেয়ে মেয়েটি কিভাবে সবার থেকে বদলা নেবে সেই নিয়েই আজকের একটি হিস্টোরিক্যাল রিভেঞ্জ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমাদের প্রধান চরিত্র স্কারলেটকে দেখতে পাই, যে কিনা একটি বিছানায় শুয়েছিল এবং তখনই তার ঘরে কেউ একজন লুকিয়ে লুকিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল এবং তখনই স্কারলেটের মাথার মধ্যে কিছু পুরনো জন্মের স্মৃতি চলে আসে এবং সেখানে আমাদের নারী যোদ্ধা এলেনরকে দেখতে পাই, যে কিনা নানঝাও সাম্রাজ্যের একজন বিখ্যাত নারী যোদ্ধা ছিল এবং তাকে দেখতে এবং স্কারলেটকে দেখতে একদমই একই রকম ছিল। এলেনরকে তার স্বামী বিয়ের রাতে বিষ দিয়ে মেরে ফেলেছিল এবং তখনই কিন্তু এলেনর মারা গেছিল, কিন্তু তারপর এলেনর আত্মা স্কারলেটের দেহে প্রবেশ করে এবং আমরা দেখতে পাই যে একটি ছেলে যার নাম কিনা ইয়ানশু, সে স্কারলেটের ঘরে ঢুকে তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে, কিন্তু এই স্কারলেট তো আগের মতো নিরীহ স্কারলেট ছিল না, এখনকার মধ্যে ছিল সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত নারী যোদ্ধা এলেনরের আত্মা। পরে স্কারলেট তো তখনই ইয়াংশুর গলা টিপে ধরে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইয়াংশু কিন্তু আবারও স্কারলেটের উপর ভর করে উঠতে চাইছিল, কিন্তু স্কারলেট তার হাত ধরে মুচকে দেয়, তার ঘাড়ে রদ্দা মেরে তাকে লাথি মেরে উপর পাশে শুইয়ে দেয় এবং স্কারলেট তো একটি স্টুল তুলে নেয় এবং সেইটা দিয়েই ইয়াংশুকে মারতে যায়। ইয়াংশু বলে উঠে যে, স্কারলেট তুমি আমাকে মারছো কেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? এবং তখনই স্কারলেট বলে ওঠে যে, কি তুমি আমাকে কি নামে ডাকলে? আসলে তার মধ্যে তো তখনই এলেনরের আত্মা ছিল, তাই সে বুঝতে পারেনি যে সে কার দেহে এসে পৌঁছেছে এবং তখনই তার দেহে স্কারলেটের যে সমস্ত পুরনো মেমোরিগুলো ছিল সেগুলো চলে আসে এবং আমরা দেখতে পাই যে স্কারলেটকে কিছু শয়তান দস্যুরা মিলে শ্লীলতাহানি করেছিল এবং এইটা মনে করার সাথে সাথে এলেনর তো ভীষণ ভড়কে যায়, এটা কি হচ্ছে, তাহলে কি আমি অন্য কারোর দেহে চলে এসেছি? এবং সে সঙ্গে সঙ্গে আয়নার সামনে যায় এবং আয়নার সামনে গিয়ে সে বুঝতে পারে যে তাদের দুজনকে দেখতে পুরো একই রকম ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। এলেনর তো মারা গেছিল তার স্বামীর হাতে বিষ খেয়ে এবং আমরা অপর দিকে ইয়াং সাম্রাজ্যের একজন শাসক জেসেনকে দেখতে পাই, যে কিনা একটি ত্রান্তিকের সাহায্যে এলেনরের দেহ থেকে তার আত্মাকে প্রতিস্থাপিত করে। তার সামনে এলেনরের ডেড বডিটি দেখতে পায় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে এলেনর এবং জেসেনের পুনর্জন্ম হয় এবং এই প্রক্রিয়াটি যেখানে হচ্ছিল সেখানে জেসেনের গার্ড এসে জেসেনকে জানায় যে এলেনরের পুনর্জন্ম হয়ে গেছে, সে এখন আমাদের সাম্রাজ্যের ডিউক জেনের বাড়িতে তার মেয়ের স্কারলেটের দেহে জন্ম নিয়েছে এবং জেসেন তো বলে যে তাহলে এক্ষুনি আমাকে সেখানে নিয়ে চলো এবং অপর দিকে আমরা স্কারলেটকে দেখতে পাই যার দেহে এখন এলেনরের আত্মা ছিল, যেহেতু সেটা স্কারলেটের দেহ এবং সেটা আমরা স্কারলেট বলেই সম্বোধন করব এবং স্কারলেট অর্থাৎ এলেনর, তাকে তো তার স্বামী বিষ দিয়ে মেরেছিল এবং এলেনর তো সেটাই ভাবছিল যে সানফু তুমি আমাকে বিয়ের রাতে বিষ দিয়ে মেরেছো, আমি এই বদলা আমি নেব, আমি একবার সুযোগ পেয়েছি বদলা নেওয়ার, কিন্তু আমার জন্ম হয়েছে ইয়াং সাম্রাজ্যে, যেটা কিনা নানঝাও সাম্রাজ্য থেকে 100,000 মাইল দূরে, আমি যে করেই হোক সেখানে যাব, আমি এই পুনর্জন্ম বা দ্বিতীয় সুযোগ আমি ফালতু বরবাদ যেতে দেব না। এবং পাশে তো তখন ইয়াংশু দাঁড়িয়েছিল যে বোঝার চেষ্টা করছিল যে স্কারলেট এমনটা কেন করছে এবং তখনই স্কারলেট বলে যে তুমি তো এই সাম্রাজ্যের বিখ্যাত চীন পরিবারের ছেলে, যে তুমি যে এতটা দুশ্চরিত্র সেটা তো আমি জানতাম না, তুমি রাত বিরেতে কেন আমার ঘরে ঢুকেছো? আমাদের বিয়ের হতে হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সেটা তো ভেঙে গেছে। এবং ইয়াংশু তো তখনই বলে উঠেছে, দেখো বিয়ে ভাঙায় আমার সত্যিই কোনো দোষ নেই, এসব আমার মায়ের সিদ্ধান্ত ছিল, যতই হোক তোমার উপর দস্যুরা হামলা করেছে, তাই কেউ চাইনি যে এরকম একটা অপবিত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এবং স্কারলেট বলে ওঠে যে ও তুমি আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু তুমি আমার ফায়দা নেওয়ার জন্য আমার ঘরে এসেছো রাতের বেলায়। এবং ইয়াংশু বলে যে স্কারলেট তুমি জানো যে তোমার যে এখন এই অবস্থা, তুমি কারোর স্ত্রী হতে পারবে না, অপবিত্র মেয়েকে কেউ স্ত্রী হিসেবে মেনে নেবে না, তার চেয়ে ভালো তুমি আমার উপপত্নী হয়ে যাও। এবং এই বলে তো ইয়াংশু স্কারলেটের হাত ধরতে যায়, কিন্তু স্কারলেট তাকে শটাং এক ঘুষি মারে এবং সে দড়ি দিয়ে ইয়াংশুকে বেঁধে রাখে এবং ততক্ষণে তো স্কারলেটের ঘরে তার বাবা ডিউক সেং এবং
তার মা এবং তার দাদি চলে এসেছিল এবং সেখানে আমরা তার বোন তিথিকেও দেখতে পাই এবং তারা তো এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় এবং তিথি তখনই বলে ওঠেছে, ইয়াংশু তোমার এরকম অবস্থা কি করে হলো, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এবং তখনই স্কারলেট তাদের দিকে একটি প্লেট ছুঁড়ে মারে এবং বলে যে তুমি একদম এদিকে এগিয়ে আসবে না। তখনই স্কারলেটের বাবা ডিউকসু বলে যে তুমি এটা করতে পারো না, তুমি কি জানো যে ইয়াংশু হচ্ছে রাজমাতার নিজের ভাতিজা, ওর সাথে এমনটা করলে আমাদের পরিবারের কি হবে, তাছাড়া তুমি এখন আর পবিত্র মেয়ে নও, তোমাকে দোসরা শ্লীলতাহানি করেছে, তাছাড়া তোমার তো নিজেকে গলা কেটে প্রাণ নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি তো দেখছি আমাদের পরিবারের সম্মানও রাখবে না। এবং তখনই তিথি বলে উঠেছে, দিদি তোমাকে তো কেউ এমনিতেও বিয়ে করবে না, তার চেয়ে ভালো তুমি ইয়াংশুরই উপপত্নী হয়ে যাও। এবং তখনই স্কারলেট বলে উঠেছে, ও আচ্ছা, তোমরা কি এই মাঝরাতে জামা কাপড় পরে সবাই তৈরি হয়েছিলে আমাকে হাতে নাতে ধরবে বলে, না হলে তোমরা এত তাড়াতাড়ি এখানে এলে কি করে? আসলে স্কারলেটের মা বাবা খুব ভালো করেই জানতো যে ইয়াংশু রাতের বেলা স্কারলেটের ঘরে যাচ্ছে, তারা চেয়েছিল কোনোভাবে স্কারলেটকে ঘাট থেকে নামিয়ে ফেলতে এবং এইটা তাদের তো আসলে একটি প্ল্যানের অংশ ছিল এবং এরা যে আরো কি প্ল্যান করেছে এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবে। স্কারলেট বলে ওঠে যে ও তোমরা খুব ভালো করে জানতে যে ইয়াংশু আর রাতের বেলা আমার ঘরেই আসছে এবং তোমরাই সেটা প্ল্যান করেছো এবং সেটা হতে দিয়েছো, আমি কখনোই কারোর উপপত্নী হব না। এবং দাদি তখনই বলে ওঠে যে ইয়াংশু খুবই ভালো ছেলে, ও তোমাকে খুব ভালো রাখবে, সেটাই তোমার সৌভাগ্য। দাদি গার্ডদের ডেকে বলে যে গার্ডরা এক্ষুনি স্কারলেটকে ধরে বেঁধে বিয়ের পালকিতে তোলো, আর ও যদি বাধা দিতে চায় তাহলে ওকে হাত পা বেঁধে পালকিতে তোলা হবে, যাতে ওর সাথে এক্ষুনি ইয়াংশুর বিয়েটা দেওয়া যায়। এবং ততক্ষণে তো গার্ডরা সেখানে চলে এসেছিল এবং তাদের হাতে ছিল লোহার শিকল এবং এরা তো জানতো না যে এই স্কারলেট তো আগের স্কারলেট ছিল না। স্কারলেট তো সঙ্গে সঙ্গে তাদের দুজনের হাত ধরে মুচকে দেয় এবং তাদেরকে রীতিমতো উল্টে ফেলে দেয় এবং সবাই তো অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। এবং ততক্ষণে তো আরো দুজন গার্ড চলে আসে এবং দাদি বলে যে এখনই স্কারলেটকে পিটিয়ে ছাতু করে যাতে কোনো রকম কোনো বাধা দিতে না পারে। এবং স্কারলেট তখনই ইয়াংশুকে তুলে তার গলা টিপে ধরে এবং বলে যে আমাকে যদি কেউ কিছু করেছো তাহলে আমি কিন্তু ওকে খতম করব। স্কারলেট তখনই বলে যে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ছেড়ে এখান থেকে চলে যাব, ধরে নাও আমি মারা গেছি, আমাকে একটি ঘোড়া দাও এবং 10,000 টাকা দাও, আমি তোমাদের বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব। কিন্তু তাতেও তারা রাজি হয় না। তার বাবা বলে যে এটা আমার পরিবার, তোমার কথা কিনা আমি শুনবো, তুমি আমাকে ভয় দেখাবে। এবং গার্ডরা তো তখনই স্কারলেটকে আবারও ধরার জন্য, কিন্তু স্কারলেট তাদের কুপকাত করে দেয়। একদিকে সে একা এবং অপরদিকে 4 জন গার্ড যারা কিনা লাঠি নিয়েছিল, কিন্তু তবুও তারা স্কারলেটের সঙ্গে পেরে ওঠে না। এবং স্কারলেট তখনই বলে ওঠে যে ও তোমরা চাইছো যাতে ইয়াংশু মারা যাক তাই তো, এবং সেই ইয়াংশুর গলা টিপে ধরে এবং তখনই একজন স্কারলেটকে পিছন থেকে ডান্ডার বাড়ি মারে, ফলে স্কারলেট দুর্বল হয়ে পড়ে এবং তারা স্কারলেটকে ধরে ফেলে। স্কারলেটের বাবা তো তাকে এক ঠাস করে চড় মেরে, তুমি একটা বাজে মেয়ে, তুমি আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করেছো। দাদি তো বলে ওঠে যে এক্ষুনি ওকে বেতের বাড়ি দেওয়া হোক, কিন্তু তখনই দাদিকে ইয়াংশু থামিয়ে দেয়। ইয়াংশু বলে যে না না, আমি চাই না যে স্কারলেটের কোনো ক্ষতি হোক। ইয়াংশু আবারও স্কারলেটের কাছে এসে বলে যে স্কারলেট, আমি তোমাকে এখনো সুযোগ দিচ্ছি, তুমি আমার উপপত্নী হয়ে থাকো, আমার কাছে ক্ষমা চেয়ে নাও। এবং স্কারলেট বলে যে এই সমস্ত স্বপ্ন তোমার কোনোদিনই সত্যি হবে না। এবং তখনই ইয়াংশু তার জামা কাপড় খুলতে শুরু করে এবং সে স্কারলেটের দিকে খুবই অসভ্যতামূলক ইঙ্গিত করতে থাকে। স্কারলেট তো বলতে থাকে যেখানে আমার পরিবারের লোকজন দাঁড়িয়ে আছে, যেখানে আমার নিজের মা দাঁড়িয়ে আছে, তার সামনেও তুমি আমার সাথে এমন করছো এবং তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা আমার পরিবার। স্কারলেট বলে যে ইয়াংশু, তুমি যদি আমাকে ছোঁয়ারও চেষ্টা করো আমি তোমাকে জ্যান্ত রাখবো না, কিন্তু তাও ইয়াংশু কোনো কথা শোনে না এবং সে আবারও ইয়াংশুর সাথে অসভ্যতা করতে যাচ্ছিল। তখনই সেখানে হাজির হয় জেসেনের একজন দূত। সেই দূত জানায় যে জেসেন অর্থাৎ যে কিনা এই সাম্রাজ্যের একজন বিখ্যাত শাসক, সেই শাসক ডিওক্সেনের মেয়েকে বিয়ে করতে চেয়েছে। আজ থেকে 3 দিন পর তাদের বিয়ে। এবং এই বার্তা শুনে তো ডিওক্সেনের সকল পরিবারের মাথা খারাপ হয়ে যায়, এটা কি করে সম্ভব, স্কারলেটকে কেন জেসেন বিয়ে করতে চাইবে। স্কারলেট তো মনে মনে খুশি হয়, আপাতত এই দিকে ঝামেলাগুলো থেকে আমি মুক্তি হতে পারবো। এবং ইয়াংশু তখনই বলে ওঠে যে স্কারলেট, আসলে জেসেন কিন্তু একজন মার্ডারেড, ও এত কুর একটা লোক, ও সবাইকে মেরে বেড়ায়, ও আসলেই তোমাকে বিয়ে করতে চায় না, ও নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। এবং স্কারলেট তখনই
তখনই বলে যে তোমার উপপত্নী হওয়ার থেকে ভালো অন্তত আমি মরেই যাব, আমাকে জেসন মেরে ফেলুক। এবং ইয়াংশু তো তখনই স্কারলেটের হাত ধরতে যাচ্ছিল, কিন্তু স্কারলেট তখনই ইয়াংশুর হাত ধরে রীতিমতো মুচকে ভেঙে দেয় এবং ইয়াংশু বারবার বলতে থাকে যে স্কারলেট এরকম হয়ে গেল কি করে। জেসন বলে ওঠে যে স্কারলেট তুমি এতটা বদলে গেলে কি করে, এবং স্কারলেট তখনই বলে যে আমি তো স্কারলেট না, আমি ওই দস্যুদের অত্যাচারেই মারা গেছিলাম, আমি অন্য কেউ। এবং ওই কথা ইয়াংশু ততটা খেয়াল করে না। এবং ততক্ষণ সেখানে ইয়াংশুর মা ড্যানাও চলে এসেছিল এবং ড্যানা তো বলে ওঠে যে এই সাম্রাজ্যে আমার ছেলের এত নাম ডাক, এত ভালো ছেলে আর তুমি ওকে রিজেক্ট করছো, ওর উপপত্নী হয়ে থাকাও তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। এবং তখন স্কারলেট বলে যে আমার সাথে রাজকুমার জেসনের বিয়ে ঠিক হয়ে গেছে। এবং এই কথা শুনে ডায়না তো প্রচন্ড অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। এবং তখনই ডিউক জেসনের পাঠানো সে বার্তাটি দেখায়। এবার ডায়না অর্থাৎ ইয়াংশুর মাও কম শয়তানি ছিল না, কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার ছেলেকে রিজেক্ট করে দেওয়ার পর স্কারলেটের এত ভালো পরিবারে বিয়েও হয়ে যাবে। তাই ডায়ানা ডিউক জেনকে বুদ্ধি দেয় যে জেসন তো বলেছে ডিউক জেনের মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু কোন মেয়েকে বিয়ে করতে চায় সেটা তো সে বলেনি। সুতরাং স্কারলেটের মতো মেয়েকে জেসনের বিয়ে না দিয়ে আপনারা তিথির সাথে বিয়ে ঠিক করুন। এবং তিথিও তো সঙ্গে সঙ্গে হাসতে হাসতে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি জেসনকে বিয়ে করতে রাজি আছি। তিথি মনে মনে ভাবে যে জেসনের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছি, সে নাকি খুব রাগী, খুবই অত্যাচারী, কিন্তু সে খুবই ক্ষমতাশালী, সুতরাং তাকে বিয়ে করলে আমি সারা জীবন আরামে থাকতে পারবো। এবং ডায়ানা তো তখনই বলে ওঠে যে এই তো সমস্যার সমাধান হয়ে গেল এবং স্কারলেট আমার ছেলের সঙ্গে যা করেছে তার বদলা আমি নেব, স্কারলেটকে এর শাস্তি আমি দেব। কিন্তু তখনই ইয়াংশু বলে ওঠে যে স্কারলেটকে কিছু বলো না, আমি সত্যিই ওকে বিয়ে করতে চাই। এবং ডায়না বলে যে ঠিক আছে স্কারলেট, তুমি যদি ইয়াংশির উপপত্নী হতে রাজি হও তাহলে আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে দিতে পারি। কিন্তু স্কারলেট তো তাতে কখনোই রাজি ছিল না। এবং ডায়না বলে যে ও এখনো তোমার মধ্যে এত অ্যাটিটিউড, তাহলে তোমাকে আমি উপপত্নীর মর্যাদাও দেব না, তোমাকে আমি আমার ছেলের একজন সঙ্গিনী হিসেবে নিয়ে যাব, যেটা সে খুবই বাজে সেন্সে বলেছিল। ডায়না সে তার গার্ডদের বলে যে স্কারলেটকে এক্ষুনি ধরে তাদের বাড়িতে নিয়ে চলো। এবং তখনই সেখানে হাজির হয় জেসন এবং কেন। জেসন তো বলে ওঠে যে আমার স্ত্রীর গায়ে হাত দেবে, এত ক্ষমতা এত সাহস কার আছে। এবং জেসনকে দেখে সবাই তো বউ করতে বাধ্য হয়। জেসন স্কারলেটকে ধরে বলে যে তুমি ঠিক আছো তো। তখনই জেসনের পুরনো কিছু কথা মনে পড়ে এবং আমরা দেখতে পাই যে জেসনের সাথে স্কারলেট বা এলেনরের কি করে দেখা হয়েছিল। জেসন হচ্ছে বিখ্যাত ইয়ান সাম্রাজ্যের শাসক, অপরদিকে এলেনর একজন ছিল নানঝাও সাম্রাজ্যের রাজকুমারী, যে কিনা একজন বিশাল ভালো যোদ্ধা ছিল। এবার একবার কিছু দস্যুরা ইয়ান সাম্রাজ্যের কিছু লোককে কিডন্যাপ করে নিয়েছিল, যাদের মধ্যে ছদ্মবেশে জেসনও ছিল এবং তাদেরকে বাঁচাতে এসেছিল নানঝাও সাম্রাজ্যের রাজকুমারী এলেনর। এবং তখনই জেসন প্রথমবারের মতো এলেনরকে দেখেছিল এবং প্রথম দেখাতেই এলেনরের প্রেমে পড়ে গেছিল। এবং জেসন তো আবারও স্কারলেটকে দেখে আবারও ইমোশনাল হয়ে পড়ে এবং সে মনে মনে ভাবে যে আগের জন্মে আমি তোমাকে বাঁচাতে পারিনি, আসলে আগের জন্মে তো এলেনর মারা গেছিল। এবং জেসন বলে যে এই জন্মে আমি তোমার কিচ্ছু হতে দেব না, একটা সুযোগ পেয়েছি। জেসন বলে এতক্ষণ তোমার উপর অত্যাচার করছিল তাই না, এদের সকলকে আমি মেরে ফেলবো। এবং তখনই তিথি বলে ওঠে যে জেসন আমরা কিছু করিনি, আসলে ইয়াংশুর মা ডায়নাই ওর উপর অত্যাচার করছিল। এবং জেসন তখনই ডায়নাকে 100 ঘা চাবুকে শাস্তি দেয়। ইয়াংশু তো প্রতিবাদ করে ওঠে যে না, আমার মাকে তুমি এমন শাস্তি দিতে পারো না। এবং তখনই জেসন বলে ইয়াংশু তোমার মায়ের জন্য খুবই কষ্ট হচ্ছে তাই না, তাহলে তুমি এক কাজ করো, তোমার মায়ের হয় তুমি এই শাস্তিটা নিয়ে নাও। এবং কেন তো তখনই ইয়াংশুর মুখে কাপড় গুজে ইয়াংশুকে ঠাস ঠাস করে চর মারতে শুরু করে, কিন্তু ইয়াংশু তো কয়েকটা চর খাওয়ার পরেই সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং জেসন বাকি সবাইকে বলে যে এরপর থেকে যদি কেউ স্কারলেটের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলে বা স্কারলেটকে এই নিয়ে কোনো রকম
ভাবে অপমান করার চেষ্টা করে তাহলে আমি তার জিভ টেনে ছিঁড়ে দেব। এবং জেসন তো স্কারলেটকে বলে যে ঠিক আছে, তাহলে বিয়ের দিন আমাদের দেখা হবে। এবং এই বলে জেসন সেখান থেকে চলে যায়। স্কারলেট মনে মনে ভাবে যে জেসন তো খুবই শক্তিশালী একজন মনে হচ্ছে, আমাকে ওর সাহায্য নিতে হবে এবং আমাকে যে হত্যা করেছিল তার থেকে আমার বদলা নিতেই হবে। অর্থাৎ এলেনরকে যে তার স্বামী বিষ দিয়েছিল সে সেইটার কথাই ভাবছিল। এবার অপর দিকে আমরা তিথিকে দেখতে পাই। তিথি তো এই বিষয়টা কিছুতেই হজম করতে পারে না যে জেসনের সঙ্গে স্কারলেটের বিয়ে হবে এবং সে তাই জন্য রাজকুমারী অ্যালিসের সাথে দেখা করতে আসে এবং সে অ্যালিসকে সবটা খুলে বলে আসলে জেসন অ্যালিসের সম্পর্কে কাকা ছিল। বলে যে হ্যাঁ, স্কারলেটের এরকম শ্লীলতাহানি হয়েছে, সে একটি অপবিত্র মেয়ে, এরকম একটি মেয়ের সাথে জেসনের বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু তোমাদের পরিবারের পক্ষ থেকে এটা একটি খুবই অসম্মানজনক কথা। এবং অ্যালিস তো ঠিক করে যে এই বিয়ে সে কখনোই হতে দেবে না। এবং অপর দিকে আমরা স্কারলেটকে দেখতে পাই যে কিনা তার বিয়ের জন্য তৈরি হচ্ছিল, অর্থাৎ জেসনের সাথে তার বিয়ের জন্য তৈরি হচ্ছিল। এবং তখনই তার আগের জন্মের অর্থাৎ এলেনর কিভাবে মারা গেছিল সেইটা মনে পড়ে যায়। এলেনরের বিয়ে হয়েছিল তার ছোটবেলার ভালোবাসা শানফুর সাথে, কিন্তু সেই ভালোবাসার দাম শানফু দেয়নি। বিয়ের রাতেই এলেনরের ড্রিঙ্কে সে বিষ মিশিয়ে দেয়, যে বিষ খেয়ে এলেনর অচৈতন্য হয়ে পড়ে এবং শুধু সেইটুকুতেই সে থেমে থাকেনি। তারপর সে এলেনরের ওপরে অনেক অত্যাচারও করেছিল এবং বিয়ের জন্য তৈরি হতে হতে স্কারলেটের অর্থাৎ এলেনরের অনেক পুরনো কথাই মনে পড়ছিল। এবং তখনই সেখানে আসে তিথি। তিথি বলে যে দিদি, আজকে তো তোমার বিয়ে, তাই আমি তোমার জন্য একটু রান্না করে এনেছি, যতই হোক তুমি এ বাড়ি থেকে চলে যাচ্ছ। এবং স্কারলেট সেই বাটি হাতে তুলে নেয়, কিন্তু জানতো না যে এই বাটিতে কি মেশানো রয়েছে। ফলে সেই খাবার সাথে সাথে স্কারলেট সেখানেই অজ্ঞান হয়ে যায়। তিথি বলে উঠেছে দিদি, জেসনকে আমি বিয়ে করব, তুমি না। এবার আমরা জেসনের বিয়ের দৃশ্য দেখতে পাই, কিন্তু এখানে জেসনের স্ত্রী হিসেবে স্কারলেট ছিল না। এখানে সেই বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে ছিল তিথি এবং যেহেতু তার মুখটা এক প্রকার ঘুমটা দিয়ে ঢাকা ছিল তাই কেউ বুঝতে পারেনি যে এটা আসলে স্কারলেট না তিথি। অপরদিকে স্কারলেটকে ধরে আনা হয়েছিল রাজকুমারী অ্যালিসের প্রাসাদে এবং তাকে একটি পালকিতে বসিয়ে রাখা হয়েছিল। অ্যালিস সেখানে কিছু দস্যুকে পাঠায় স্কারলেটকে মারার জন্য এবং সেই দস্যুদের একজন পালকিতে ঢুকতে যায়, কিন্তু স্কারলেট তার তরোয়াল কেড়ে নিয়ে তাকে লাথি মেরে পালকি থেকে ফেলে দেয় এবং সে উড়ন্ত অবস্থায় সেই তলোয়ার নিয়েই বেরিয়ে আসে। এবং তাকে দেখেই অ্যালিস তো বলে ওঠে যে বাবা, আমি জানতাম ডিউক জেনের মেয়ে ক্যারাটে ফ্যারাটে শেখে, কিন্তু সে যে এত ভালো যোদ্ধা তা তো আমি জানতাম না। স্কারলেট বলে ওঠে যে ও, আমার বিয়ের দিনে তুমি ক্যারাটে দেখার জন্য এই ব্যবস্থা করেছো। এবং অ্যালিস বলে যে তা নয়। স্কারলেট বলে তাহলে কি? অ্যালিস বলে যে আমি তোমাকে মৃত অবস্থায় দেখতে চাই। এবং অপর দিকে জেসনের সাথে তিথির বিয়ে তো প্রায় কমপ্লিটই হয়ে গেছিল এবং জেসন বিয়ের শেষে যখন ঘুমটা ওঠায় যে দেখে এটা তো স্কারলেট নয়, জেসন তো প্রচন্ড অবাক হয়ে গিয়ে বলে তুমি এখানে কি করছো, স্কারলেট কোথায়? এবার অপর দিকে স্কারলেটকে তো অ্যালিস নানাভাবে অপমান করছিল যে তুমি একটা রাজ পরিবারে বিয়ে করার যোগ্যই না, তুমি একটা অপবিত্র মেয়ে, অনেকদিন আগেই তুমি নষ্ট হয়ে গেছো, আমি হচ্ছি এই সাম্রাজ্যের যুবরাজের বোন, আমি যদি তোমাকে মেরেও ফেলি কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এবং স্কারলেট তো তখনই বলে যে ধুর, আমার বিয়ের দিন, অন্তত বিয়ের দিন আমি ভেবেছিলাম যে কোনো রক্তপাত করব না, কিন্তু তুমি তো দেখছি আমার কাছে কোনো রাস্তাই ছাড়োনি। এবার এই কথা শুনে তো রাজকুমারী অ্যালিস প্রচন্ড রেগে যায়, বলে যে ওকে এক্ষুনি মেরে ফেলো। এবং তখনই অ্যালিসের দস্যুরা স্কারলেটের উপরে আক্রমণ করে দেয় এবং স্কারলেট অ্যামেজিং ফাইটিং স্কিলের সামনে তারা তো কেবলমাত্র মশা ছিল। এবং স্কারলেট তো তাদের সবাইকে হারিয়ে দিয়ে সেই তলোয়ার অ্যালিসের দিকে ধরে এবং বলে যে এবার তোমার পালা। এবং অ্যালিসও তো কিছু কম যেত না, সে কিছু গুপ্তচর চারিদিকে তীর ধনুক বলা দস্যু ফিট করে রেখেছিল, যারা কিনা লুকিয়ে স্কারলেটের উপর তীর ছুড়তে শুরু করে। অ্যালিস বলে যে আজকে আমি না, আজকে তুমিই মরবে। কিন্তু তখনই সেখানে জেসন নিজেই চলে আসে। জেসন তো সঙ্গে সঙ্গে স্কারলেটকে বলে যে তুমি ঠিক আছে তো? এবং তখনই জেসনের মনে পড়ে যায় যে সে যখন এলেনরের কবর দেখতে পেয়েছিল। আসলে জেসন যখন জানতে
জানতে পেরেছিল এলেনর মারা গেছে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল। সে এলেনরকে বাঁচাতে পারেনি। নানঝাও সাম্রাজ্যে ততক্ষণে এলেনরকে কবর দিয়ে দেওয়া হয়েছিল এবং এলেনর নানঝাও সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা ছিল। সে সেই সাম্রাজ্যের জন্য অনেক কিছু করেছিল, তার অনেক অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্টের এক কন্যা সম্মানও তাকে দেওয়া হয়নি। তার শহর থেকে অনেক দূরে একটি জায়গায় কবর দেওয়া হয়েছিল। কেন জেসেনকে জানায় যে এলেনরকে যখন কবর দেওয়া হয়েছিল তখন তার দেহের অবস্থা খুবই খারাপ ছিল, বলা যেতে পারে তার মুখটা পর্যন্ত চেনা যাচ্ছিল না, তাকে এতটাই অত্যাচার করা হয়েছিল। এবং জেসেন তো এলেনরের কবরের সামনে কান্নায় ভেঙে পড়েছিল এবং জেসেন এলেনরের বডি তুলে নিয়ে গিয়ে তাকে আবার পুনর্জন্ম দেয় এবং যেটা আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম। যাই হোক, এবার জেসেন তো কেনকে বলে যে অ্যালিস আমার স্ত্রীর গায়ে হাত তোলার চেষ্টা করেছে, আমার স্ত্রীকে মারার চেষ্টা করেছে, ওকে আমি ছাড়বো না। এবার কেন তো সঙ্গে সঙ্গে তার তলোয়ার বার করে অ্যালিসকে মারার জন্য, কিন্তু ততক্ষণে সিনিয়র রাজমাতা চলে এসেছিল এবং এবার আমরা সবাইকে রাজমাতার কক্ষে দেখতে পাই, যেখানে কিনা রাজমাতা ছিল ছেলে অর্থাৎ যুবরাজ টিমাথি ছিল এবং সেখানে জেসেন এবং স্কারলেটও ছিল। রাজমাতা তো নিজের মেয়ের পক্ষ নিয়েই বলে যে জেসেন, অ্যালিস যেটা করেছে সেটা তো তোমাকে অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্যই করেছে, তাছাড়া আমাদের পরিবারের সম্মানের কথা ভেবেই সে এমনটা করেছে, ও তো ছোট, ওকে ছেড়ে দাও, এসব নিয়ে তুমি বেশি ভেবো না। জেসেন বলে ওঠে যে আমি ভাববো না, আজকে যদি স্কারলেট ফাইটিং এ ভালো না হতো, ও যদি নিজেকে সেভ করতে না পারতো তাহলে তো এতক্ষণে ও তো মারাই যেত। এবং কেন তো তখনই তার তলোয়ার বার করে এবং অ্যালিসের গলায় ধরে, কিন্তু রাজমাতা তখনই চেঁচিয়ে ওঠে যে জেসেন তুমি এমনটা করতে পারো না, যতই হোক আমি রাজমাতা। এবং যুবরাজ টিমোথিও তো বলে যে অ্যালিসের দোষ আছে, আমি মেনে নিচ্ছি যে অ্যালিসের দোষ আছে, কিন্তু এইভাবে তোকে মেরে ফেলাটা কখনোই ঠিক হবে না। এবং স্কারলেট বলে যে ঠিক আছে আমি ওকে ক্ষমা করে দেব, কিন্তু তার জন্য ও আমার কাছে হাঁটু গেড়ে এক্ষুনি ক্ষমা চাইবে। টিমোথিতে সঙ্গে সঙ্গে তার বোনকে বলে যে ও যা বলছে সেটা করে নাও, এখন তোমাকে বাঁচানোর এটাই একমাত্র পন্থা রয়েছে, আমি একবার সিংহাসনে বসে পড়ি আর জেসেনের সমস্ত ক্ষমতা হাত করে নি, তারপর তোমার এই বদলা ঠিকই নেব। এবং অ্যালিস বাধ্য হয় স্কারলেটের কাছে বউ করে ক্ষমা চাইতে এবং জেসেন তো তখনই স্কারলেটকে কোলে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। এবং জেসেন তো স্কারলেটকে বলে যে তুমি তো জানোই তোমার বোন কি রকম, তুমি কি করে ওদের ফাঁদে পা দিলে, আর যখন ওরা তোমাকে আক্রমণ করলো তুমি আমাকে ডাকলে না কেন? স্কারলেট বলে যে আমি নিজেই নিজেকে সামলে নিতে পারতাম, তাছাড়া আমি কি করে জানতাম যে তুমি আমাকে সাহায্য করতে আসবে কি আসবে না। এবং জেসেন তো প্রচন্ড ইমোশনাল হয়ে বলে যে আমি তো তোমার স্বামী, আমার তোমাকে প্রোটেক্ট করাটাই তো কর্তব্য, আমি কখনোই আবার তোমাকে মৃত অবস্থায় দেখতে চাই না। এবং স্কারলেট তো বলে ওঠে যে মানে মৃত অবস্থায় তুমি এই কথা কেন বলছো? এবং জেসেন সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে বলে যে না না, আমি এটাই বলছি যে আমি বিয়ে করার পরপরই বিধবা হতে চাই না। জেসেন তখনই স্কারলেটের সাথে সর্বক্ষণ থাকার জন্য দুজন ফিমেল গার্ডকে এমপ্লয় করে দেয়। সেই দুজনা আসলে খুব ভালো ফাইটার ছিল এবং অপরদিকে জেসেন তো তিথিকেও ধরে রেখেছিল এবং স্কারলেট তিথির সঙ্গে দেখা করতে যায়। স্কারলেটের সেই দুই গার্ড টর্চার করার নানা রকমের মেশিন তিথির উপর প্রয়োগ করে। স্কারলেট তিথিকে বলে আমার উপরে যেসব শত্রুরা হামলা করেছিল, আসলে যারা কিনা স্কারলেটকে অ্যাসল্ট করেছিল তাদেরকে কে কাজে লাগিয়েছিল। এবং তখনই টিলি তাকে সব সত্যি কথা বলে, আসলে স্কারলেটকে যে সমস্ত দোষরা অ্যাসল্ট করার এবং অপমান করার চেষ্টা করেছিল তারা ছিল ইয়ান সুর লাগানোই লোক, অর্থাৎ কিনা স্কারলেটকে বিয়ে করার জন্য যে ইয়াংশু উতলা হয়ে পড়েছিল সেই ইয়াংশু। এবার স্কারলেট তো বুঝতে পারে না যে ইয়াংশু এমনটা কেন করবে এবং তিথি তখনই বলে যে আসলে ইয়াংশুর মা অপর এক রাজকুমারীর সাথে বিয়ে ঠিক করেছিল, আসলে ইয়াংশু ক্ষমতার জন্য সেই রাজকুমারীকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু ইয়াংশু স্কারলেটকেও হারাতে চায় না, তাই সে ইচ্ছা করে স্কারলেটকে এমন একটা সিচুয়েশনে ফেলে যেখানে কিনা স্কারলেটকে অন্য কেউই বিয়ে করবে না, যাতে সেই নিজেই স্কারলেটকে তার উপপত্নী বানিয়ে রাখতে পারে। তিথি ইয়াংশুর সাথে যুক্ত হয়ে স্কারলেটকে সেই দিন সেই টেম্পলের কাছে নিয়ে গেছিল
ছিল, যেখানে কিনা স্কারলেটের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। এবং তিথি তো বলতে থাকে যে স্কারলেট, তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি কখনো আর এরকম করব না। কিন্তু স্কারলেট মনে মনে ভাবে যে এ আমার নিজের বোন। স্কারলেট তাকে 2 দিন ধরে গ্যাস চেম্বারে বন্দি করে রাখার নির্দেশ দেয় এবং এই কাজ শেষ করে স্কারলেট তার নিজের ঘরে ফিরে আসে এবং সে তার একজন গার্ডকে জিজ্ঞাসা করে যে জেসন কোথায়, ও কি রাতে ঘরে আসবে না? এবং গার্ডটি জানায় যে জেসন স্টাডিতে রয়েছে। যেহেতু স্কারলেটের উপর দিয়ে আজকে অনেক ধকল গেছে, তাই স্কারলেট যেন আজকে রেস্ট করে। এবং স্কারলেট তো মনে মনে ভাবে যে এটাই ভালো, এমনিতেই জেসনের সঙ্গে এখনো কোনো ইমোশনাল বন্ড তৈরি হয়নি, পক্ষে এটাই ভালো হবে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। স্কারলেটের গার্ডরা জানায় যে গতকাল রাতে তিথিকে খুঁজতে কিছু গার্ড এসেছিল এবং তারা ওই গার্ডদেরকেও বন্দি করে রেখেছে। তখনই গার্ডগুলো বলে ওঠে যে তিথির থেকে সবচেয়ে বড় শাস্তি ইয়াংশুর পাওয়া উচিত, কারণ ওর মতো একটা দুশ্চরিত্রা ছেলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আসলে ও হচ্ছে রাজমাতার ভাতিজা। আসলে রাজমাতা ঠিক করেছিল ওর সাথে রাজকুমারী মারিয়ার বিয়ে দেবে। তাতে ইয়াংশুর যে সমস্ত আর্মি পাওয়ার বা ক্ষমতা রয়েছে সেইগুলো রাজমাতা ব্যবহার করতে পারে এবং সেই আর্মি ক্ষমতা ব্যবহার করে রাজমাতা জেসনের এগেনস্টে লড়াই করবে বা জেসনকে খতম করবে। এটাই ছিল রাজমাতার প্ল্যান। এবার তো স্কারলেট তো তখনই বলে ওঠে ইয়াংশু রাজকুমারকে তখন বিয়ে করবে যখন রাজকুমারী নিজে রাজি হবে, তাই না? স্কারলেট মারিয়ার উদ্দেশ্যে একটি চিঠি লেখে এবং সেটি মারিয়াকে দিয়ে দিতে বলে। এবার আমরা কিছুক্ষণ পরে দৃশ্য দেখতে পাই যেখানে কিনা স্কারলেট সকালের ব্রেকফাস্ট স্টার্ট করছিল। একজন কর্মচারী আসে এবং সে স্কারলেটকে বলে যে তুমি কি এই প্রাসাদের নিয়ম কানুন জানো না? তোমার প্রথম বিয়ে হয়েছে, বিয়ের পরের দিনই সকালবেলা তুমি রাজমাতাকে প্রণাম করতে যেতে হবে, তাকে গ্রিট করতে যেতে হবে, এই সমস্ত নিয়ম জানো না? স্কারলেট বলে ওঠে যে আমি যাব না, তুমি তো এই প্রাসাদের কর্মচারী, তা তুমি আমার সাথে কথা বলতে এসেছো, তোমার কি উচিত নয় আমাকে বউ করা? তুমি সেটা করোনি কেন? তুমি কি এই প্রাসাদের কোনো নিয়ম কানুন জানে না? এবং কর্মচারীটি ছিল সেই প্রাসাদের কর্মচারীদের লিডার এবং বলা যায় হাউস কিপার টাইপের। সে বলে ওঠে যে যতই তুমি আমার মাস্টার হও না কেন, আমি এখানে বহু বছর ধরে রয়েছি, তাই আমি খুব ভালো করেই জানি যে কাকে কতটা সম্মান দিতে হয়। স্কারলেট তো বলে ওঠে যে ও তুমি সকাল সকাল আমাকে অসম্মান করতে এসেছো, আমাকে বেইজ্জতি করতে এসেছো, তোমাকে আমি তোমার সঠিক জায়গা দেখিয়ে দিচ্ছি। এবং স্কারলেট তখনই তার গার্ডকে আদেশ দেয় সেই কর্মচারীটিকে বেঁধে বেতের বাড়ি বা লাঠির বাড়ি মারার জন্য। এবার তো কর্মচারীটি মার খেতে খেতে বলতে থাকে যে আমি তোমাকে ছাড়বো না, রাজমাতার কাছে আমি তোমার নামে নালিশ করব, রাজমাতাই তোমাকে সঠিক শিক্ষা দেবে। এবং স্কারলেট তখনই বলে যে ও তোমার মধ্যে কথা বলার এখনো অতটা ক্ষমতা রয়েছে? স্কারলেট বলে যে গার্ডরা ওকে তোমরা এখনো পেটাও যতক্ষণ না ওর মুখ বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবং স্কারলেট তো তার চাকর বাকরদের সামনে দেখিয়ে দেয় যে তার কতটা পাওয়ার এবং তার সাথে অসভ্যতা করলে তার যে কি ফল হতে পারে। সবাই তো তার সামনে বউ করে বলতে থাকে আমরা কখনোই কোনো রকম ভাবে অসম্মান করব না। এবং তখনই সেখানে চলে আসে জেসনের দূর সম্পর্কের কাজিন যারা, যে কিনা এসে স্কারলেটকে বলে এইভাবে এই কর্মচারীকে মারা তোমার উচিত হচ্ছে না, ও অনেক দিনের পুরনো কর্মচারী। স্কারলেট বলে যে ও আমাকে অ্যাটাক করতে এসেছিল। এবার এই কাজিন যারাও জেসনের প্রাসাদেই থাকতো এবং তার মনে মনে ইচ্ছে ছিল জেসনকে বিয়ে করা, অর্থাৎ তার জেসনের প্রতি একটা দুর্বলতা ছিল। এবং যারা তো বুঝতে পারে যে এখানে স্কারলেটের বিরুদ্ধে কথা বলে কোনোই লাভ হবে না, তাই যারা সেখানে আর কোনো কথাই বাড়ায় না। কিন্তু সেই এই খবরটি রাজমাতার কান অবধি পৌঁছে দেয় যাতে রাজমাতা নিজে স্কারলেটকে সঠিক শিক্ষা দিতে পারে। এবং অপরদিকে আমরা স্কারলেটকে দেখতে পাই যে কিনা অনেক দিন পর তার তলোয়ার বিদ্যা প্র্যাকটিস করছিল। স্কারলেট মনে মনে ভাবে যে আমি আগের থেকে অনেকটাই দুর্বল আছি, তাই আমাকে আরো বেশ কয়েকবার ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে ঠিক হবে না। এরপর স্কারলেট জেসনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সে জেসনের ঘরের সামনে একজন ডক্টরকে দেখতে পায় এবং এটা দেখে স্কারলেট তো একটু রীতিমতো অবাক হয়ে যায় যে ডক্টর এখানে কি করছে। এবং কেন জানায় জেসনকে বিষ দেওয়া হয়েছে এবং প্রতি মাসে এই বিষের প্রভাব তার দেহে শুরু হয়। এবার অপর দিকে আমরা রাজমাতাকে দেখতে পাই। রাজমাতা তোর স্কারলেটের উপর প্রচন্ড রাগ করছিল। রাজমাতা বলতে থাকে যে তুমি আমাকে গ্রিট করতে আসবে না, তুমি আমার দাসীকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলার বন্দোবস্ত করেছো, তোমাকে আমি দেখে নেব। এবং রাজমাতার একজন কর্মচারী বলে যে রাজমাতা যে আপনি ভুলে যাচ্ছেন কেন যে জেসনের ওপর ওই বিষের প্রভাব তো শুরু হয়ে যাবে, সেই বিষের অ্যান্টিডোট কেবলমাত্র আপনার কাছেই আছে, অ্যান্টিডোট চাইতে তো আপনার কাছে আসতেই হবে, তখনই আপনি স্কারলেটকে সঠিক শিক্ষা দেবেন।
দেবেন। এবং রাজমাতা বলে যে তুমি একদম ঠিক কথা বলেছো, ও সকালবেলা আমাকে গ্রিট করতে আসেনি তাই না? এবার আমি ওকে আমার সামনে নীল ডাউন করে বসিয়ে রাখবো, আমিও দেখি যে আমি না থাকলে ওর স্বামী কি করে বাঁচে। অপর দিকে স্কারলেট তো জানতে পারে যে জেসনের সাথে এমনটা কি করে হলো। কেন জানায় এর আগে যে মহারাজা ছিলেন অর্থাৎ রাজমাতার যে স্বামী ছিলেন সেই জেসনের দেহে এই বিষটা ঢুকিয়ে দিয়েছিল এবং এই বিষটা প্রয়োগ করেছিল জেসনকে কন্ট্রোল করার জন্য, যাতে জেসন কখনোই মহারাজের কথার বিরুদ্ধে না যায়। কারণ এই বিষের অ্যান্টিডোট কেবলমাত্র মহারাজের কাছেই ছিল এবং এই বিষের প্রভাব প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যেত এবং সেই সময় জেসনকে আসতে হতো মহারাজের কাছে এবং মহারাজার পর রাজমাতার কাছে এবং এইভাবেই তারা জেসনকে কন্ট্রোল করে রেখেছে। এবং স্কারলেট তো তাকে জিজ্ঞাসা করে যে এই মাসের ওষুধটা এখনো আসছে না কেন, এবং তখন একজন এসে জানায় যে রাজমাতা বলেছে স্কারলেটকে নিজে যেতে হবে। স্কারলেট নিজে গিয়ে যদি মহারানীর কাছে ক্ষমা চাই, তার কাছে হাত জোর করে ওষুধ চাই, তাহলেই সেই ওষুধটা দেবে, না হলে সে ওষুধও দেবে না আর জেসনও এই বিষের প্রভাবে মারা যাবে। এবং সঙ্গে সঙ্গে কেন এবং বাকি গার্ডরা তো স্কারলেটের কাছে বউ করে বলে আপনি প্লিজ গিয়ে ওষুধটা নিয়ে আসুন, না হলে জেসনকে বাঁচানো যাবে না। এবং স্কারলেট তো তাদেরকে উঠিয়ে বলে যে আমি নিশ্চয়ই যাব, কিন্তু জেসন তখনই অসুস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে এবং বলে যে স্কারলেট তুমি যাবে না, আমি কখনোই তোমাকে অপমানিত হতে দেব না। স্কারলেট তো বলে যে আপনি এত চিন্তার কিছু নেই, আমি তো কেবলমাত্র রাজমহলে গিয়েই ওষুধটা চাইবো, সেটা নিয়ে তুমি এত চিন্তা কেন করছো। জেসন তো জানতোই যে রাজমাতা স্কারলেটকে অপমান করার জন্যই ডাকছে। জেসন বলে যে না, আমি কখনোই তোমাকে যেতে দেব না, তুমি চিন্তা করো না, আমি মরবো না এত সহজে। এবং জেসন এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর আজকের ড্রামার পরবর্তী এতটুকু পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং পরের পার্টটি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।